হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মায়েশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায়ে ঢাকা বোর্ড 2024 এক নং অঙ্কটি। আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ি। আমাদেরকে বলা হচ্ছে 1 নং এ সালাম এন্টারপ্রাইজ রেয়ামিল 31 ডিসেম্বর 2022। এগুলো হচ্ছে আমাদের হিসাবের নাম, ডেবিট আর ক্রেডিট টাকা। ডেবিট হিসাবের নামে উত্তোলন দেওয়া আছে, উত্তোলন হচ্ছে ডেবিট 40,000 টাকা, মূলধন আছে 1,60,000 টাকা, 10% ঋণ 1 লক্ষ টাকা, ব্যাংক জমা 40,000 টাকা, আসবাবপত্র 1,20,000, দেনাদার দেওয়া আছে 75,000, পাওনাদার দেওয়া আছে 50,000, বেতন দেওয়া আছে 20,000 টাকা। যন্ত্রপাতি 1,10,000 দেওয়া আছে। এর পাশে আমরা দেখবো, খেয়াল করব, আমাদেরকে একটা তারিখ দেওয়া আছে 1/7/2022। বার্তা দেওয়া আছে 5,000 টাকা, যেটা দেওয়া আছে ক্রেডিট পাশে। যদি বার্তা ক্রেডিট পাশে হয় দ্যাট মিনস আমি সেটা পেয়েছি, প্রাপ্ত বার্তা। ক্রয় দেওয়া আছে 1,20,000, বিক্রয় দেওয়া আছে 2,40,000, প্রারম্ভিক মূল্য দেওয়া আছে 30,000। এখন আমরা সমন্বয়গুলো একটু পড়ি। একে আমাদেরকে বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, যার বাজার মূল্য 30,000 টাকা। বন্ধুরা মনে রাখতে হবে, যেটা কম আমাদের অবশ্যই সেটা ধরতে হবে, অর্থাৎ এখানে 30 আর 25-এর মধ্যে আমরা 25টাই ধরবো। এরপর আমাদেরকে 2 নম্বরে বলা হচ্ছে বিক্রয় ফেরত 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। 10,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ এখানে আমাদের বিক্রয়ের সাথে কাজ থাকবে আর দেনাদারের সাথে কাজ থাকবে, রাইট? ওকে। স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। এখানে স্থায়ী সম্পদ দেওয়া আছে একটা যন্ত্রপাতি আর একটা দেওয়া আছে আসবাবপত্র। এদের উপর আমরা 10% অবচয় ধার্য করবো। বেতন 2 মাসের বকেয়া রয়েছে, অর্থাৎ এই বেতন, এখানে যে বেতনটা আছে এটা 20,000 টাকার মধ্যে, 20,000 টাকার মধ্যে এটা কিন্তু 12 মাসের না, এখানে কিন্তু 10 মাসের, আরো 2 মাসের কি আছে, বাকি আছে। তো প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি। কত আমাদেরকে বলা হয়েছে যন্ত্রপাতির নিট মূল্য কত, অর্থাৎ এই যন্ত্রপাতির নিট মূল্যটা কত। খ, মোট মুনাফা 1,05,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি কত। গ, সালাম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো প্রথমে আমরা এখানে সলভ করব একের ক। আমাদেরকে বলা হয়েছে যন্ত্রপাতির নিট মূল্য কত, তাহলে আমাদেরকে যন্ত্রপাতি কত দেওয়া হচ্ছে 1,10,000 টাকা। আমরা প্রথমে এটা লিখবো, যন্ত্রপাতি 1,10,000 টাকা। নিট যন্ত্রপাতির মূল্য, আমাদেরকে নিট মূল্য বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দেওয়ার পর বা পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের নিট মূল্য। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস যন্ত্রপাতির অবচয়। আমরা যন্ত্রপাতির অবচয়টা হিসাব করি 1,10,000। আমাদেরকে কত পার্সেন্ট বলা হচ্ছে, 10% অবচয়, যে এখানে 10% অবচয় ধার্য করতে বলা হয়েছে। এখন খেয়াল করো, এখানে আমরা এটিকে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। কেন? কারণ এই যন্ত্রপাতি আমাদের আনা হয়েছে জুলাই মাসে, জুলাই 1 তারিখ। 7 দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই যেহেতু আনা হয়েছে, জুলাই থেকে আমরা অবশ্যই গুণা স্টার্ট করব। তাহলে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 6 মাসের অবচয় আমরা ধার্য করতে পারবো। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি। উত্তর আসে 5,500। 5,500, 1,10,000 থেকে 5,500টা বাদ দিব, 1,04,500। তো এখন আমরা সলভ করব একের খ। একের খতে আমাদেরকে বলা হয়েছে মোট মুনাফা 1,05,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি কত।
এখন দেখো আমরা এখানে আমাদের কিন্তু বিশদায় বিবরণী করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অলরেডি মোট মুনাফা দেওয়া আছে। যদি আমাদেরকে দেওয়া না থাকতো তাহলে আমাদের থেকে ফুল অঙ্ক করতে হতো, কিন্তু এখানে আমাদেরকে মোট মুনাফা দেওয়া আছে। লিখবো মোট মুনাফা কত, 1,05,000। এটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে আমরা এখানে কিন্তু লিখতে হবে যে প্রশ্নে প্রদত্ত। ঠিক আছে, এরপরে আমাদেরকে এটা থেকে বাদ দিতে হয় পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয়টা কি? পরিচালন ব্যয় হচ্ছে তোমার একটা ব্যবসা পরিচালনা করতে যে যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। ওকে, তো এখন আমরা এখান থেকে পরিচালন ব্যয়টা খুঁজে বের করব। প্রথমে আছে আমাদের বেতন। একটা কর্মচারীকে বেতন দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আমার ব্যবসাটা পরিচালনা করি, তাহলে সেক্ষেত্রে বেতনটা হবে। এখন বেতনের ক্ষেত্রে আমাদেরকে একটা সমনে দেওয়া আছে যে বকেয়া রয়েছে। যখন আমরা দেখতে পাচ্ছি বকেয়া বলা হয়েছে আমরা অবশ্যই কি করে দিব, যোগ করে দিব। বেতন দেওয়া আছে আমাদেরকে 20,000 টাকা। ঠিক আছে, যেহেতু কাজ আছে তাই আমরা এই কলমটাতে বসাবো। বকেয়া বলা হচ্ছে 2 মাসের বকেয়া আছে, অর্থাৎ আমাদের টোটাল আছে 12টা মাস। 12টার মধ্যে 2 মাসেরটা বকেয়া আছে, দ্যাট মিনস 10 মাসেরটা আমার পেড হয়ে গেছে। তাহলে এই যে 20,000 টাকাটা দেওয়া আছে এটা কিন্তু কোন মাসের, কত মাসের, 10 মাসের। তাহলে আমরা এখন লিখবো এখানে 20,000 কিন্তু আমরা এটাকে 10 দিয়ে ভাগ করব আর আমাদের 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে আমার 1 মাসেরটা চলে আসবে এবং 2 দিয়ে গুণ করলে 2 মাসেরটা চলে আসবে, 4,000 টাকা আসে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 24,000। এখন এছাড়া আছে আমাদের যন্ত্রপাতির অবচয়, বের করেছিলাম 5,500 টাকা, কতে আমরা বের করেছি। এরপর হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয়, বলেছে আমাদেরকে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে। আসবাবপত্র দেওয়া আছে 1,20,000, তাহলে এই 10% কত, 12,000। তাহলে আর অন্য কোনো কি নেই, পরিচালন ব্যয় নেই, তাহলে এগুলো আমরা যোগ করে দিব, 40,500 টাকা। এখন আমরা এগুলোকে বাদ দিব, 1,05,000 থেকে 41,500 টাকা বাদ, 63,500 টাকা। এখন আমরা এখানে যোগ করব অন্যান্য আয়। আমাদের অন্যান্য আয় মানে অর্থাৎ পরিচালন বাদে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন আমরা পরিচালনা করি এছাড়াও আমাদের কিছু অন্যান্য খরচ কিন্তু থেকে যায়, যেমন এই যে বাট্টা, এটা কিন্তু আমাদের পরিচালনা আয়ের মধ্যে কিন্তু পড়ে না, এটা কিন্তু একটা এক্সট্রা আয় পাচ্ছি আমি। পণ্য বিক্রয়ের ফলে, পণ্য ক্রয়ের ফলে একটা এক্সট্রা আয় পাচ্ছি, তাহলে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যেহেতু ক্রেডিট পাশে আছে তাহলে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। কত হাজার টাকা, 5,000 টাকা, এটা আমরা এখানে লিখে দিই। তাহলে আমাদের আর অন্যান্য আয় কিন্তু নেই, 68,500। এখন আমাদের থেকে এখানে বাদ দিতে হবে অন্যান্য ব্যয়। পরিচালন ব্যয় ছাড়া আর যত ধরনের ব্যয় আছে তাকে কিন্তু আমরা অন্যান্য ব্যয় বলি। যেমন এখানে দেখো ঋণের সুদ, এই ঋণটা কিন্তু আমরা ব্যবসা পরিচালনা করার জন্য এটা সুদ দিই না, তাহলে এই 10% ঋণ আমি যখন 10% যখন সুদ দিচ্ছি এটা কিন্তু আমার জন্য অন্যান্য ব্যয়। তাহলে ঋণের সুদ 10%, ঋণ দেওয়া আছে 1,00,000, এটা 10% হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা এটা বাদ দিব, 58,500 টাকা। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর, নেট মুনাফা। তো এখন আমরা সমাধান করব একের গ। একের গতে আমাদেরকে বলা হচ্ছে সালাম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এর আগে আমাদের জানতে হবে যে A ইকুয়ালস টু L প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই থাকে আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে। তো আমরা প্রথমে এখানে কি নির্ণয় করতে যাব, সম্পদ সমূহ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কি দেওয়া আছে আমাদেরকে, আসবাবপত্র। আসবাবপত্র কত দেওয়া আছে, 1,20,000 মাইনাস পুঞ্জীভূত অবচয়,
12,000 টাকা। 1,08,000। এখন আমাদেরকে দেওয়া হচ্ছে আরেকটা যন্ত্রপাতি। যন্ত্রপাতি দেওয়া আছে 1,10,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় কত টাকা? 5,500। টোটাল আসে আমাদের এখানে 1,04,500। এবার হচ্ছে আমাদের চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদের মধ্যে কি আছে? প্রথমে আমাদের আছে ব্যাংক জমা। ঠিক আছে, ব্যাংক জমা কিন্তু একটা চলতি সম্পদ, 40,000 টাকা। এরপর হচ্ছে আমাদের চলতি সম্পদের মধ্যে আছে দেনাদার, দেওয়া আছে 75,000। এখন এই দেনাদারের সাথে কিন্তু আমাদের একটা সমন্বয় আছে। দেখো, বিক্রয় ফেরত 10,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, তাহলে হচ্ছে 75,000 টাকা, রাইট? অর্থাৎ আমি 75,000 টাকার মাল আমি বাকিতে বিক্রি করছি, তাহলে এখান থেকে আমাদের ফেরত দিয়ে দিচ্ছে। দানাদার বলছে, দেখেন 10,000 টাকার পণ্য তো আমার এখানে হচ্ছে না, এটা একটু ছেঁড়া বা কিছু সামথিং একটা পণ্যের সমস্যা হইতে, তো ও কি করেছে? ফেরত দিয়ে দিয়েছে। তাহলে আমার দানাদার কি এখনো 75,000 টাকা থাকবে? থাকবে না। তাহলে তার থেকে আমি কি কমাই ফেলবো? দানাদার কমাই ফেলবো। আমি এখানে লিখবো বিক্রয় ফেরত 10,000 টাকা। তাইলে আমার এখন দানাদার কত হবে? 65,000 টাকা। এরপরে আছে সমাপনী মজুত পণ্য। এখন আমরা এগুলোকে যোগ করব, আসে 1,30,000। এখন আমরা টোটাল সম্পদের 5টা যোগ করব, অর্থাৎ স্থায়ী সম্পদ 2টা আর চলতি সম্পদের পরিমাণ। টোটাল আমাদের আছে 3,42,500, অর্থাৎ সম্পদের 5টা কত আসে? 3,42,500। এই পেয়ে গেছে। এখন আমাদের এটার সাথে সমান করতে হবে কি? এল প্লাস ও ই, অর্থাৎ মালিকানা সত্ত্ব আর দায়কে যোগ করলে আমার 3,42,500 টাকা আসবে। তাহলে আমি এখানে লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। প্রথমে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। মালিকানা সত্ত্ব ফার্স্টে আসে মূলধন 1,60,000। এটার সাথে আমরা নিট লাভটা যোগ করব। নিট লাভ কত আমাদের ছিল? 58,500। এখন আমরা এই দুইটা যোগ করব, 2,18,500। কেন আমরা নিট মুনাফাটা যোগ করলাম? কারণ এটা কিন্তু মালিকের দায়, অর্থাৎ মালিকের দাবি। হ্যাঁ, নিট লাভটা। এরপর আমরা মালিক থেকে উত্তোলনটা বাদ দিই, আর মালিক তার ব্যবসার প্রয়োজনে উত্তোলন করতে পারে 40,000 টাকা। আমরা এটা বাদ দেব, আসবে 1,78,500। এখন আমরা দায় নির্ণয় করব। সবার আগে আসবে আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় মানে যে দায়ের পরিশোধ আমার 1 বছর বা তার থেকে 1 বছরের বেশি সময়ের মধ্যে পরিশোধ করা যাবে, অর্থাৎ 1 বছর লাগবে না, 1 বছর পর আমি পরিশোধ করতে পারবো। যেমন 10% ঋণ, 1,00,000 টাকা দেওয়া আছে। এখন আমরা দেখব চলতি দায়। চলতি দায় মানে হচ্ছে যে দায় আমরা 1 বছর বা তার থেকে কম সময়ের মধ্যে পরিশোধ করে ফেলি। যেমন পাওনাদার, পাওনাদার দেওয়া আছে 50,000 টাকা। এরপর হচ্ছে বকেয়া বেতন। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে বকেয়া বেতন, বেতনটা কি? ব্যয়। ঠিক আছে, তাহলে বকেয়ার ব্যয়ের তাহলে আমরা যখন সামনের দুইটা অক্ষর মিল পাবো তখন কিন্তু এটা চলতি দায় হবে। যদি না মিলে তাহলে সেটা চলতি সম্পদ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ছোটখাটো ট্রিক্স। তাহলে এই যে বকেয়া বেতনটা কি হবে? চলতি দায়, তাহলে 4,000। এবার হচ্ছে বকেয়া ঋণের সুদ। আমি এখন আমার ঋণের সুদটা কি করিনি? পরিশোধ করিনি, 10%, তাহলে 10,000 টাকা। তাহলে আমার এখানে আছে 64,000। আমরা এখন এই 3টা অ্যামাউন্ট যোগ করে দেখবো কত আসে। 3,42,500, অর্থাৎ আমাদের সেম। তাহলে আমরা এখন প্রমাণ করতে পারছি A = L + OE, এটা আমাদের প্রমাণ হয়েছে।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী ঢাকা বোর্ড 2024-এর 2 নাম্বার অঙ্কটি নিয়ে আসব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখা, যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করি তোমরা যাতে সেটার নোটিফিকেশন পেয়ে তোমাদের যে সমস্যাটা হবে সেটার সমাধান পেয়ে যাও। এছাড়া বন্ধুরা, তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্ট দেখে সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।